কত টাকা দিয়ে মেয়েটাকে কিনে এনেছিস? রুশো, আমি বলে রাখছি, কান খুলে শুনে রাখো। কোনো বস্তির মেয়েকে আমি আমার ছেলে বউ হিসেবে গ্রহণ করব না, সে যতই সুন্দর হোক না কেন। নাম নেই, বংশ নেই, তুলে নিয়ে এসেছিস বস্তি থেকে। রাজিয়া শেখ রাগে গদগদ করতে করতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বললেন। তার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা আর ক্রোধের স্পষ্ট প্রকাশ। তবে তার সেই উত্তপ্ত কথাগুলো সামনে বসে থাকা রুশো আজগরের মনে বিন্দুমাত্র রেখাপাত করল না। চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে বসে থাকা রুশোর অভিব্যক্তিতে সামান্যতম পরিবর্তনও দেখা গেল না। রুশোর সুদর্শন মুখটা তখনও অস্বাভাবিক রকমের শান্ত। ধারালো চোয়াল, কঠিন চোখ আর নিষ্প্রভ অভিব্যক্তিতে ফুটে উঠেছিল এক অদ্ভুত দৃঢ়তা। তাকে দেখে মনে হচ্ছিল নিজের সিদ্ধান্ত থেকে তাকে টলানো অসম্ভব, বরং তার সমুদ্রের ন্যায় গভীর নীল চোখ জোড়া অদ্ভুত রকমের শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত কণ্ঠে বলল, শি ইজ দ্য অনলি টেক্সটার অফ আফজাল শেখ। কথাটা শোনা মাত্রই রাজিয়া শেখের চোখে মুখে জমে থাকা ক্রোধ মুহূর্তের আরও তীব্র ঘৃণায় রূপ নিল। তুই ওই বান্দির বাচ্চাটাকে বিয়ে করেছিস? কিভাবে? রুশো এবার ধীরে গতিতে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পায়ের দুকাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করল। রিল্যাক্স মম, রিল্যাক্স। বিয়ে না করলে রেপুটেশন লাগতো। এভাবে একটা মেয়েকে নিজের বাড়িতে রাখতে পারি না। তুমি জানোই রুশো, আজগর কোনো কাঁচা কাজ করে না। রাজিয়া শেখের মুখে বিরক্তি আরও স্পষ্ট হয়ে উঠল। বিয়েটা করা কি এতটাই জরুরি ছিল? এমনিতেই তো এই বাড়িতে অনেক সার্ভেন্ট আছে। ওভাবেই থাকতো। রুশোর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল এমন এক অন্ধকার ইঙ্গিত যার অর্থ একমাত্র সে নিজেই জানে। তাহলে তো আমি ওকে সেভাবে শাস্তি দিতে পারতাম না, যেভাবে আমি চাই। তুমি নিশ্চিন্ত থাকো মম, আমি গুনে গুনে সব কিছু শোধ নেব। রুশোর কথার পর রাজিয়া শেখ আর কোনো উত্তর দিলেন না। তার মুখে জমে থাকা ঘৃণা আরও গাঢ় হয়ে উঠল। তিনি নিঃশব্দে রুশোর ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর সোজা পায়ে হেঁটে চলে গেলেন বাড়ির অন্য একটি কক্ষের দিকে। দরজা খুলতে তার চোখে পড়ল ঘরের এক কোণে, বিছানার পাশে মেঝের ওপর নিজেকে গুটিয়ে বসে থাকা এক সপ্তদশী কন্যাকে। মেয়েটার চোখ দুটো অস্বাভাবিক রকমের বড়, যেন কুষ্টি পাথরের খোদাই করা কোনো মায়াবী প্রতিমার চোখ। পরনে সাদামাটা সুতির একটি জামা, ক্ষীণকায় শরীরে যেন কোনো ভারী নেই। নিজের দুই হাঁটুর মাঝে মুখ গুজে নিঃশব্দে বসেছিল সে। দরজা খোলার শব্দে মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছেন মধ্যবয়স্ক এক ঐশ্বর্যশালী নারী। অপরিচিত মহিলাটিকে দেখে মেয়েটা দ্রুত উঠে দাঁড়ালো। তারপর কাঁপতে কাঁপতে তার দিকে কয়েক পা এগিয়ে এলো। মেয়েটার চোখে মুখে তখন আতঙ্কের স্পষ্ট ছাপ। করুণ কণ্ঠে আকুতি জানাতে লাগলো, আন্টি প্লিজ, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। রাজিয়া শেষ নির্বিকার মুখে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করার পর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার?
মেয়েটার ঠোঁট কাঁপছিল আতঙ্কে, গলা শুকিয়ে এলেও কোনো রকমে উত্তর দিল, র র রূপকথা। নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজিয়া শেখের হাত ছুটে গেল মেয়েটার গালে। ঠাস করে একটি চড়ের শব্দ, পুরো ঘরটা যেন কেঁপে উঠল। চড়ের আঘাতে রূপকথা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে যেন কিছুই বুঝে উঠতে পারল না। এক হাত দিয়ে নিজের জ্বলন্তে থাকা গাল চেপে ধরে ভয়ত চোখে তাকিয়ে রইল রাজিয়া শেখের দিকে। কিন্তু তাতেও রাজি শেখের রাগ কমল না। তিনি আরো এক পা এগিয়ে এলেন। রূপকথা আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো। দেয়ালের সঙ্গে প্রায় মিশে যাওয়ার মেয়েটার পুরো শরীর তখন ভয়ে কাঁপছিল। তার অসহায় আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে রাজিয়া শেখ শেষ পর্যন্ত আরো এগোল না। কোনো কথা না বলে তিনি ঘুরে দাঁড়ালেন। তারপর দরজার কাছে গিয়ে একবারও পেছনে না ফিরে ঘর থেকে বেরিয়ে গেলেন। পেছনে রেখে গেলেন ভীত সন্ত্রস্ত এক কিশোরীকে। দরজা বন্ধ হওয়ার শব্দে রূপকথা আবার নিজের মুখে দুই হাত চেপে ধরল। বুকের ভেতর জমে থাকা কান্না আর আটকে রাখা পারল না সে। নিঃশব্দে কেঁদে উঠল মেয়েটা। কি থেকে কি হয়ে গেল, কেনই বা এমন হয়ে গেল, রূপকথা কিছুই বুঝতে পারছে না। মাত্র কিছুক্ষণ আগেও তো সবকিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ করেই যেন তার জীবনের সমস্ত হিসাব পাল্টে গেল। এক মুহূর্তে তার পরিচিত পৃথিবীটা অচেনা হয়ে গেল। অন্ধকার, ভয় আর অনিশ্চয়তার এক অজানা গহ্বরে এসে আটকে পড়ল সে। কিন্তু কেন, কি অপরাধ তার? কেন তাকে এভাবে তুলে নিয়ে আসা হলো? কেনই বা তাকে এমন এক অচেনা বাড়ির চার দেয়ালের ভেতর বন্দি করে রাখা হয়েছে? কোনো প্রশ্নের উত্তর তার জানা নেই। শুধু জানে কিছুক্ষণ আগেও তার জীবনটা স্বাভাবিক ছিল, আর এখন সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথটুকু যেন ধীরে ধীরে তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। রোজকার স্বাভাবিক দিনের মতোই রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিল রূপকথা। রূপকথা আর তার বাবাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। অভাবের সংসার হলেও সেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না। রূপকথার বাবা আফজাল শেখ একজন দিনমজুর। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যা উপার্জন করেন, তাতেই কোনো রকমে বাবা মেয়ের সংসারটা ভালোই চলে যায়। রূপকথার মা নেই। ছোটবেলা থেকে তার পৃথিবী বলতে একমাত্র তার বাবাই। সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে গিয়ে মাত্র বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিলেন রূপকথা। চোখের পাতা দুটো ভারী হয়ে আসতেই ঘুম তাকে নিজের গভীর রাজ্য টেনে নিয়ে গেল। কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই বাইরে থেকে ছুটে এসে ঘুমন্ত রূপকথাকে টেনে তুললেন আফজাল শেখ। রূপকথা, মা ওঠ! বাবার কণ্ঠে এমন এক আতঙ্ক মিশেছিল যা ঘুমের গভীরতাও মুহূর্তে চূর্ণ করে দিল। রূপকথা ঘুম জড়ানো চোখ মেলে বাবার দিকে তাকালো। কি হয়েছে? কি হয়েছে আব্বা? আফজাল শেখ কোনো উত্তর দিলেন না। শুধু কাঁপা হাতে মেয়ের হাতটা শক্ত করে ধরে তাকে টেনে ঘরের বাইরে নিয়ে এলেন। তারপর মেয়ের হাতে কিছুটা আর একটি ব্যাগ তুলে নিয়ে অস্থির কণ্ঠে বললেন, বিলের পাড় দিয়ে তোর ছোট্ট খালার বাড়িতে চলে যা। কোনো প্রশ্ন করিস না মা, দ্রুত চলে যা। আর শোন, পেছনে ফিরে তাকাবি না। কোনো মতেই পেছনে ফিরে
তাকাবি না। রাক্ষসটার হাতে তুই একবার পড়লে তোকে আমি আর বাঁচাতে পারবো না মা। রূপকথা বাবার কথা বিন্দুমাত্র অর্থ বুঝতে পারল না। কোন রাক্ষস, কিসের ভয়? কেনই বা তাকে রাতের অন্ধকারে এভাবে পালিয়ে যেতে হবে? অসংখ্য প্রশ্ন তার অবুঝ মনের দরজায় এসে কড়া নাড়তে লাগলো। কিন্তু বাবার মুখে সে ভয়াবহ আতঙ্কে দেখে কোনো প্রশ্নই মুখ দিয়ে বের হলো না। সে শুধু বাবার কথা মেনে নিল। রূপকথা দৌড়াতে শুরু করলো খালার বাড়ির উদ্দেশ্য। যেখানে গিয়ে কোনোভাবে খালাদের সবকিছু বুঝিয়ে বলবে, নিশ্চয় তারা তাকে আশ্রয় দেবেন। কিন্তু কয়েক পায়ে এগোতেই রূপকথার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। পেছন থেকে ভেসে আসছিল অসংখ্য মানুষের পায়ের শব্দ। তারপর একে একে চোখে পড়ল বেশ কয়েকটি গাড়ি। গাড়িগুলো তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। একের পর এক মানুষ নামছে সেখান থেকে। তাদের বেশভূষা, চলাফেরা আর মুখের কঠোরতা দেখে রূপকথার বুকের ভেতর অজানা এক শীতল ভয় জমে গেল। সে কিছুই বুঝতে পারছিল না, কিছুই না, শুধু বুঝতে পারছিল তার বাবার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। তাই সে আর পেছনে তাকালো না, নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। যত দূরে যাওয়া যায়, যত দ্রুত পালানো যায়। হঠাৎ পথের মাঝে পড়ে থাকা একটি গাছের গুড়ির সঙ্গে সজোরে ধাক্কা খেল রূপকথা। ছিটকে গিয়ে রাস্তায় পড়ে গেল সে। হাতে তাল ছিঁড়ে গিয়ে খানিকটা ছিলে গেল। জ্বালা পোড়ায় চোখে পানি এসে গেল তার। রূপকথায় মৃদু কাতর শব্দ করে মাথাটা তুলতে যাচ্ছিল, ঠিক তখনই তার কোমল হাতের ওপর এসে পড়ল কারো ভারী পায়ের চাপ। একটি কালো জুতোর নিচে তার হাতটা যেন পিষে যাচ্ছিল। ব্যথায় রূপকথার বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। ছাড়ুন! কাঁপতে কাঁপতে চোখ তুলে তাকালো সে। তারপরই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রূপকথার মনে হলো এই মানুষটি যেন কোনো অন্ধকার উপন্যাসের পাতা ছিঁড়ে বাস্তবের পৃথিবীতে উঠে এসেছে। প্রায় 6 ফুট উচ্চতার সুঠাম দেহ, প্রশস্ত কাঁধ, দীর্ঘদেহী অথচ আশ্চর্য রকমের অভিজাত এক ব্যক্তিত্ব। তার মুখাবয়ব এতটাই নিখুঁত যে প্রথম দেখায় তাকে মানুষ না কোনো নিষ্ঠুর সৌন্দর্য। প্রতি মুহূর্ত তা বোঝা কঠিন। তীক্ষ্ণ চল, সংগঠিত নাক, ধীর ঠোঁট আর কপালের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা খানিকটা লম্বা কালো চুল তার চেহারায় এক অদ্ভুত মায়াবী ভয়ঙ্করতা এনে দিয়েছে। আর তার চোখ, সেই চোখ দুটো ছিল গভীর নীল, এমন নীল যার দিকে তাকালে মনে হয় সমুদ্রের অতল গভীরতা তার মনের ভেতর বন্দী হয়ে আছে। অথচ সেই নীল চোখের কোনো কোমলতা নেই, নেই দয়ার সামান্যতম ছায়াও। শুধু বরফ শীতল নিষ্ঠুরতার। চারপাশে অসংখ্য সুসজ্জিত গার্ড দিয়েছিল। তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা রুশোকে দেখে মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো আইন, কোনো নিয়ম কিংবা কোনো মানুষের ভয় তাকে স্পর্শ করতে পারে না। তার পরনে ছিল রাজকীয় আভিজাত্য মেশানো পোশাক। অন্ধকারের মধ্যেও তার উপস্থিতি এতটাই প্রবল ছিল যে চারপাশের সমস্ত মানুষ যেন তার অস্তিত্বের কাছে ম্লান হয়ে গিয়েছিল। রূপকথা কিছু বুঝতে পারছিল না এই মানুষটিকে, কেনই বা তার হাতের ওপর এভাবে পা দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রুশো খানিকটা নিচু হলো। তারপর এক ঝটকায় রূপকথার চুলের মুঠি
শক্ত করে চেপে ধরল। ব্যথায় রূপকথার শরীর কুঁকড়ে উঠল। সে ছটফট করে উঠতেই তার চোখ গিয়ে থামল একটু দূরে। সেখানে তার বাবা আফজাল শেখ, একজন অসহায় বৃদ্ধ বাবার মতো রুশোর পায়ের কাছে বসে আছেন তিনি। ছেড়ে দে রুশো, আমার মেয়েটাকে ছেড়ে দে, বিশ্বাস কর ওর কোনো দোষ নেই। রুশো, দয়া কর, আমার মেয়েটা বাচ্চা। আফজাল শেখের কণ্ঠে ছিল আকুতি, ছিল অসহায়ত্ব, ছিল নিজের সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা। কিন্তু রুশোর কঠোর হৃদয়ে সেই আকুতি বিন্দুমাত্র দাগ কাটল না। তার মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না, বরং রূপকথার চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নিতে লাগলো সে। আফজাল শেখ আফজাল শেখ তখনও রুশোর পা আঁকড়ে পড়েছিলেন। রুশো, আমার মেয়েটাকে ছেড়ে দে, তোর পায়ে পড়ি, ও কিছু জানে না, ও কোনো অপরাধ করেনি। এবার রুশোর ধৈর্যের বাঁধ ভাঙল। বিরক্তিকর সঙ্গে সে পা বাড়িয়ে আঘাত করল আফজাল শেখকে। আঘাতের জোরে ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেলেন তিনি। আব্বা! রূপকথার বুক ছিঁড়ে বেরিয়ে এলো আতঙ্কিত আর্তনাদ। সঙ্গে সঙ্গে দুজন গার্ড এগিয়ে এসে আফজাল শেখকে ধরে ফেলল। রূপকথার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। তার চোখের কোণ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো। সে রুশোর দিকে তাকালো, তারপর কাঁপতে কাঁপতে রুশোর হাতটা ধরে ফেলল। আমার আব্বাকে ছেড়ে দিন, দয়া করুন, কেন এমন করছেন? রুশো ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই গভীর নীল চোখ দুটো এবার সরাসরি এসে স্থির হলো রূপকথার ভেজা চোখের ওপর। সেই দৃষ্টিতে এমন এক অদ্ভুত দখলদারিত্ব ছিল, যেন রূপকথা তার সামনে কোনো মানুষ নয়, বরং এমন একটি জিনিস যার ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করাই তার একমাত্র উদ্দেশ্য। পরক্ষণে রুশোর ভেতরে রাক্ষসটা যেন জেগে উঠল। সে রূপকথা চোয়াল শক্ত করে চেপে ধরল। রূপকথার ভয়ে কেঁপে উঠল। তারপর সবার চোখের সামনে রুশো ঝুঁকে এলো। রূপকথার কোমল অষ্টদয় নির্মমভাবে আঁকড়ে ধরল তার ঠোঁট। তার দাঁতের চাপে রূপকথার কোমল ঠোঁটজোড়া ক্ষতবিক্ষত হয়ে উঠতে লাগলো। রূপকথা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সইতে না পেরে সে দুর্বল হাতে রুশোকে আঘাত করার চেষ্টা করলো। আর সেই সামান্য প্রতিরোধই যেন রুশোর সমস্ত ক্রোধকে জাগিয়ে দিল। সেই মুহূর্তেই রূপকথার হাতটা মুচড়ে ধরল। রূপকথার হাতটা তার মুচড়ে ধরল। রূপকথার মনে হলো তার কবজিটা বুঝি এই মুহূর্তে ভেঙে যাবে। সে ছটফট করতে লাগলো, কিন্তু রুশোর শক্তির কাছে তার সমস্ত প্রতিরোধ ছিল অর্থহীন। এক সময় রূপকথায় নিজের গালে রক্তের স্বাদ অনুভব করলো। তারপর রুশো ছেড়ে দিল তার অষ্টদয়। রূপকথার চোখের সামনে ধীরে ধীরে সবকিছু ঘোলাটে হয়ে আসতে লাগলো। চারপাশের আলো, অসংখ্য মানুষের মুখ, তার বাবার অসহায় কণ্ঠ, সবকিছু যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। রুশো তার ঘাড় ধরে এক ঝটকায় তাকে দাঁড়িয়ে ভেতরে ছুঁড়ে ফেলল। রূপকথার মাথা গিয়ে সজোরে আঘাত করলো গাড়ির শব্দকোনায়। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে অসংখ্য অন্ধকার ছায়া নেমে উঠল। তারপর সে অন্ধকারে ধীরে ধীরে গ্রাস করে দিন পুরো পৃথিবীকে। রূপকথার চোখের পাতা বন্ধ হয়ে এলো। শেষবার জ্ঞান হারানোর আগে তার কানে শুধু ভেসে এলো তার বাবার অসহায় আর্তনাদ। আর তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চলবে।